এই শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে, আজকে সেই পর্যালোচনা করব। 1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে, মানে 1971 দ্বিতীয়, 47 আমাদের প্রথম স্বাধীনতা, 71 দ্বিতীয়, আর 24 তৃতীয় স্বাধীনতা। এবং 1971 এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই। পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন। এটা ঠিক যে তিনি 6 দফার আন্দোলন করছিলেন। তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রবর্তন দাবি করা। সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে। 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো? বিপন্ন বিস্ময়ে দেখলো গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র কায়েম করলো। সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য। সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি। সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় স্বৈর শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র 15 মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার একছত্র অধিকারী। তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না। তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসরকারে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন। সেই সময়কার বাকশালের স্লোগান ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ মুনি আরো এক ধাপ আগায় যেয়ে বলতেন জনতার শাসন নয়, মুজিবের শাসন চাই। অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন। একটা রাষ্ট্রের 3টা শাখা বা অংশ থাকে: নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন, আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত। মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ। তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে। ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে। এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন। ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র, মানবাধিকার, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন। সেই কারণেই ফ্যাসিস্ট শেখ মুজিবের নিষ্ঠুর, আকস্মিক, রক্তাক্ত এবং মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইলেও হাত ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল। সেনানী, সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল। এদের সকলেই ছিলেন 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। অগাস্ট বিপ্লবের সমস্ত সেনানায়কদেরকে, সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই। আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করছিল। স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে। বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই তিনি ক্ষান্ত হন নাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভভরে চিৎকার করে ঘোষণা করছিলেন, কোথায় সেই সিরাজ? বিপ্লবী সিরাজ শিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালো হাত উদ্যত করছিলেন। শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল। তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা, কর্মী, সংগঠকদের দিকে কেউ রেহাই যায় নাই। জাসদ থেকে শুরু করে সিপিবি, আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিব জাতির সাথে প্রতারণা করছে, স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে, বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে। মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় 30,000 তরুণ যুবক, যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুতভয় তরুণ সম্প্রদায়। মুজিব আমলেই শুরু হয় নির্বাচনী কারচুপি। 1973 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি। উনি লিখতেছেন, শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টারিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন। আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ অপোজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনা প্রসূত ভুল ছিল না। তারা যেন নীতি হিসেবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন। নির্বাচনের ফলে অপোজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল। আবুল মনসুর আহমেদ ইনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহফুজা নামের বাবা। সে নিশ্চিতভাবে জিততো, আওয়ামী লীগ নিশ্চিতভাবে জিততো বা সংখ্যাগরিষ্ঠ হইতো, তাও কেন এই ঘৃণিত কারচুপি সে করলো?
এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু উত্তর পান নাই। আজ আমরা সেই উত্তর শুনব। সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল 300-র মধ্যে 292টা। 10টা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না। ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না। এটা আমরা কেউ জানি না। পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল এটা। তার মানে সামান্যতম সংসদীয় বিরোধিতা সে টলারেট করবে না। সেই জন্য সে নীতি হিসেবে গ্রহণ করছিল, যেটা নিশ্চিত হওয়া সত্ত্বেও বিপুল ব্যাপক কারচুপির মাধ্যমে সংসদে 292টা আসন নেওয়া যেন কোনোভাবে কোন সংসদীয় বিরোধী দল। মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কায়েম করা। তার দল, পরিবারের লোকজন, দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি, বাড়িঘর দখল, রেশন কার্ড, পারমিট বাণিজ্য, চোরাচালান, খাদ্যদ্রব্যের মজুতদারি, এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছিল। তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত এক রাতে তার বড় ছেলে শেখ কামাল সাঙ্গপাঙ্গ নিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কি করতে গেছিল আপনারাই বুঝে নেন। ডাকসুর নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার যায় না, ব্যালট বাক্স চিন্তাই করছিল। এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র একটা ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডাবার সঙ্গীদের নিয়ে সারা ঢাকা, যারে পাইতো তারাই। মুজিবের অর্থনৈতিক নীতি দেশকে এতই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছিল যে 1974 সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। মুজিব সৃষ্ট সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ দরিদ্র পীড়িত নিঃস্ব নিরীহ মানুষ মৃত্যুবরণ করছিল, আর দারিদ্র্যের সীমানার নিচে পতিত হয়েছিল 65% বেশি মানুষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি, ঘটছিল মজুতদারির কারণে। আর মুজিব কতই নির্লজ্জ, এই দুর্ভিক্ষের সময় সে তার ডাইনিং টেবিল সাজায় 14 পদের খাবার দিয়ে সে লাঞ্চ করত, সেটা আবার পত্রিকাতে। এমন পরিস্থিতিতে মুজিব যখন দেখলো যে সমাজ এবং দেশে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে, তখন যৎসামান্য গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যা অবশিষ্ট ছিল তাও খেয়ে ফেললেন। গণতন্ত্রের পথ অনুসরণ না করে প্রবল স্বৈরাচারী ব্যবস্থা অর্থাৎ লৌহ কঠিন শ্বাসরুদ্ধকর ফ্যাসিজমের পথে পা বাড়াইলেন। শাসন এবং শোষণ করার সবচেয়ে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর রাস্তাটি বেছে নিলেন শেখ মুজিব। দেশবাসীকে ভাওতা দেওয়ার জন্য তথাকথিত সমাজতন্ত্রের নামে রাষ্ট্রবিনাশী ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক বাকশাল কায়েম করছিলেন। আর এই বাকশালের সহযোগী ছিল সিপিবি, এই বাংলাদেশের সিপিবি, এই মুজাহিদুল ইসলাম সেলিম বাকশালের সহযোগী ছিল। যেদিন বাকশাল কায়েম হয়, এই মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্রলীগের সাথে মিলে আনন্দ মিছিল বাইর করছিল ঢাকার রাজপথে। প্রথম ফ্যাসিবাদী শাসক মুজিবকে তাদের মূল আইকন গণ্য করে এবং মানে আওয়ামী লীগ। 75-এর ইতিহাসের কুৎসিত নর্দমায় পতিত এই আইকনকে শেখ হাসিনা এবং তার দল গত 15 বছর ধরে সর্বশক্তি দিয়া সারা দেশে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছিল। এই প্রক্রিয়ায় মুজিবের স্বৈরাচারী প্রতিটি অপকর্মকে আড়াল কইরা মিথ্যামিথ্যি তার গুণের কলবর বহুগুণে বাড়ায় এবং দেখায় তার একটা ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টার কোনো ত্রুটি করা নাই গত 15 বছর জবরদস্তি করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী হাসিনা সরকার। এই জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। এত কিছু করেও যে কোনো কিছু কাজে লাগেনি তা প্রমাণিত হয়েছে বাংলাদেশের কিশোর তরুণ যুবকদের নেতৃত্বে সম্পাদিত সফল আগস্ট বিপ্লবে। মুজিবের সমস্ত মূর্তি, মুজিবের সমস্ত আইকন জয় বাংলা কইরা দিচ্ছে বাংলার দামাল ছাত্রদের। রাষ্ট্র প্রতিষ্ঠার পর শেখ মুজিব কখনোই দেশের ঐক্য এবং জাতীয় সংহতির প্রতীক হিসেবে আবির্ভূত হননি। তিনি ছিলেন গাজী গোলাম মোস্তফার মতো চোর, ডাকাত, নিকৃষ্ট দুর্বৃত্তদের নেতা। 71-এর পরে শেখ মুজিব হয়েছিলেন দুর্বৃত্তদের নেতা, জনতার নেতা না। গত শতাব্দীর 60-এর দশকের শেষ ভাগে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণেরা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছিল। একটা বৈষম্যহীন সমাজের ধারণায় উদ্দীপিত ছিল ওই তরুণেরা। সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে চালিত হয়ে এই তেজোদ্দীপ্ত অংশই আওয়ামী লীগে ঘটাইছিল বিপ্লবী রূপান্তর। তারাই ব্যাপকভাবে যোগ দিয়েছিল মুক্তিযুদ্ধে। স্বাধীনতা যুদ্ধের ব্যাপক বিশাল যজ্ঞের মধ্যে এই বিপ্লবী অংশ দলটির সনাতনী নেতাদের বিরুদ্ধে চলে গেছিল। বিপরীতে চিরায়ত পুরনো প্রাচীন আওয়ামী নেতার সংগঠকদের প্রধান এবং আসল নেতা ছিল শেখ মুজিবুর রহমান। ওই সনাতনী অংশ তারা পাকিস্তানের মতোই শোষণ, বঞ্চনা, বৈষম্যের আরেকটা দেশ বানাইতে চাইতো, যার মালিক হবে তারা। আওয়ামী লীগের ভেতরকার সেই সকল রাজনীতিকদের গুরু ছিলেন বডিগার্ড। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আত্মত্যাগী বিপ্লবী অংশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা উপহার দিয়েছিল, মুজিব সরকারের দায়িত্ব হাতে পেয়ে তাদেরকেই সবচেয়ে বেশি অবজ্ঞা করছেন, ফেলে দিচ্ছেন দূরে, বহু দূরে, নীতি নির্ধারণের সীমানার বাইরে। তাদের লালিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বিপরীতে তিনি সর্বশক্তি নিয়ে দাঁড়ায় গেছেন। নিজের ভাগিনা শেখ মুনিকে সর্বাধিক গুরুত্ব দিয়া ফ্যাসিবাদের ভ্রূণ সৃষ্টির এবং লালনের প্রথম পর্বের কাজ। কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না। সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক। সে ছিল অত্যাচারী, লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ, ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক। তার খুনি পাপিষ্ট কন্যা শেখ হাসিনা, মা দুর্নীতি এবং দুর্বৃত্ত পরায়ণ শেখ পরিবার এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশবাসীর কাছে ঘৃণিত, নিকৃষ্ট, ব্যর্থ শাসক মুজিবকে নানান মহিমায় মহিমান্বিত করে দলীয় সম্পত্তি এবং প্রশ্নহীন আনুগত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রতীকে পরিণত করছিল, যা আগস্ট জনরোষের আগুনে পুড়ে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং আজকে পরাজিত শক্তির যেসব এজেন্টেরা
15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার ধৃষ্টতা দেখায়, প্রস্তাব করে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণতন্ত্র হত্যাকারী মুজিবি আইকনের স্থান নব্য স্বাধীন দেশে আর কখনোই হবে না। এই ধরনের অপচেষ্টা আপনারা বন্ধ করেন। এই মোহ চিরদিনের জন্য ত্যাগ করেন। প্রাণপ্রিয় মাতৃভূমিতে এই দিবসটি আর কোনোদিনই মুজিবের নামে পালন করা হবে না ইনশাল্লাহ। এখন থেকে প্রত্যেক বছর 15ই আগস্ট এই দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে বিপুল উৎসাহের সাথে আনন্দ উল্লাস এবং উৎসবের সাথে পালন করব। আমরা স্মরণ করব সেই বিপ্লবী বীরদের যারা আমাদেরকে এই 15ই আগস্টে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেনানীর ভূমিকা, পথ প্রদর্শকের ভূমিকা এবং বিপ্লবী ভূমিকা পালন করছিল। আমাদের মনে রাখা দরকার, ফ্যাসিজম উত্তরকালে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে জার্মানি, ইতালিতে যে সমস্ত আইকন, কালচার, কনসেপ্ট, এমনকি ভাষা ব্যবহার করে ফ্যাসিজম উৎপাদন, প্রতিষ্ঠা, এর ইকোসিস্টেম তৈরি এবং স্থাপন করা হয়েছিল, তার সবকিছুই ঝাড়ে বংশে ঝেঁটায় বিদায় দেওয়া হয়েছিল। সেই সব প্রতীক, ভাবমূর্তি, ছাপ, ছবি এবং চিহ্ন ব্যবহারকে ফ্যাসিজমের আবার আগমন হিসেবে গণ্য করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর স্পিরিচুয়াল ফাউন্টেন হেড মুজিবের কল্লাকে বাংলাদেশে আর কখনো জায়গা দেওয়া হবে না। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মধ্যে সেই তৌফিক দান করবেন, যেখানে মুজিবের নাম আছে, নিশানা আছে, গুড়ায় দেবেন বিপুল বিক্রমে। রাষ্ট্রীয় সম্পদ শক্তি ব্যবহার কইরা ফ্যাসিবাদের মতাদর্শিক আইকন হিসেবে সারা দেশে সকল বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অজস্র মুজিব কর্নার, মুজিব বন্দনা, নানা চিহ্ন স্থাপন করা হয়েছে। সেই রীতি এবং সংস্কৃতি আর চলতে পারবে না। আমরা আর রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। এটা শুধু বিশ্বাসঘাতকতাই না, এটা আমাদের জাতির মনন এবং মগজকে বিষাক্ত করে রাখার নামান্তর। তাই এর সবগুলো অতি দ্রুত অপসারিত করতে হবে, ভেঙে চুরমার করে ফেলতে হবে, বাংলাদেশ থেকে সমূলে মুছে দিতে হবে মানবতা বিরোধী, অসভ্য, বর্বর ফ্যাসিবাদীদের সকল ছায়া। আগামী 15ই আগস্ট হবে, যেইখানে মুজিব কর্নার থাকবে সেই প্রতিষ্ঠানের প্রধানের পাশা দিয়ে সব মুজিব কর্নারের জিনিস ঢুকায় দেবেন। এইটাই হবে আমাদের কর্মসূচি। আর অবশ্যই তেল ছাড়া। 2 প্রজন্মের খুনি শেখ হাসিনা জোর জবরদস্তি করে 17 কোটি মানুষের মানবিক মৌলিক রাজনৈতিক অধিকার হরণ করে অভাব অনটনে কাঠানো এই রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার বাপ মুজিবের জন্ম শতবর্ষ পালন করছিল। এর রেশ, চিহ্ন এবং অবশেষ সমূহ বিদ্যমান থাকলে এগুলো ফ্যাসিবাদের চাষাবাদ এবং দানবীয় উত্থানের রসদ সরবরাহ করবে। আমরা কষ্ট সহিষ্ণু এই বীর জাতিকে আর একবার সামষ্টিক পাপাচারে নিমজ্জিত করতে পারবো না এবং এর কোনো সুযোগ আর অবশিষ্ট রাখবো না। মুজিব পরিবারের সকল সদস্য এবং শেখ হাসিনার বানানো হাজার হাজার কোটি টাকার মালিকদের কাছ থেকে তাদের সকল সহায় সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে বাংলাদেশকে কড়ায় গন্ডায় ক্ষতিপূরণ আদায় করতে হবে। শেখ পরিবার, আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা নব্য স্বাধীন এই বাংলাদেশ গড়ার কোনো কাজেই লাগবে না, বরঞ্চ তারা নানাভাবে একে বাধা দিতে, অকার্যকর করতে এবং ব্যর্থতায় পর্যবেসিত করার সকল অপচেষ্টা চালাবে। এই সকল স্থাপনা, চিহ্ন, প্রতীক ফ্যাসিজম পুনরুৎপাদনের সহায়ক হবে। সেই জন্য মূল সহ এইসব উপড়ে ফেলাটাই হবে গণঅভ্যুত্থান সংগঠনকারী বিপ্লবীদের একটা বড় আদর্শিক কর্তব্য। সমাজ, সরকার ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালিতে যে সমস্ত পদক্ষেপ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনা নিয়ে আমরাও তার প্রয়োগ এবং বাস্তবায়ন করব, যাতে দানব সৃষ্টি হওয়ার মতো সকল দুষ্টক্ষত সমাজ দেহ থেকে চিরতরে দূর করা যায়। এই হাসিনা বাংলাদেশে হিন্দু, মুসলমান, পাহাড়ি, সমতলী, আওয়ামী লীগ, আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, সেকুলার, নন সেকুলার, জঙ্গি, প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবার সমান অধিকার এই দেশে, এই দেশের সম্পদে। আমাদের ঐক্যই আমাদের শক্তি, আমাদের বিভক্তি আমাদের পরাজয়। একজন পাহাড়ি নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন হিন্দু নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন শিবির ক্রসফায়ারে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না, সেটা নাগরিক নির্যাতন। আমাদের এই নাগরিক পরিচয় বাদ দিয়ে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোনো পরিচয়কে ধারণ না করি। হিন্দু হিসেবে না, মুসলমান হিসেবে না, পাহাড়ি হিসেবে না, সমতল হিসেবে না, আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসাবে। গণতন্ত্র অর্জন, প্রতিষ্ঠা এবং রক্ষার এই নব পথযাত্রায় বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ বিকাশের সকল ইতিবাচক শিক্ষা, জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা উদার চিত্তে গ্রহণ করব। ভালো এবং অগ্রগামী সকল কিছুই নব স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে আমরা ব্যবহার করব। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আগামী দিনগুলোতে আমরা এই একই ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদীদের উৎখাত করেই ছাড়বো ইনশাল্লাহ। এবারের 15ই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে এটাই হবে আমাদের ইস্পাত দৃঢ় শপথ। ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ, আগস্ট বিপ্লবের বিপ্লবীরা জিন্দাবাদ।